কিন্তু এখন কেন ভারতীয় হাইকমিশনার বলছে যে তারেক রহমানের সফরের জন্য এখনো অধীর আগ্রহে অপেক্ষায় ভারত? এটি আমি বলছিলাম, অধীর আগ্রহে, সর্বোচ্চ সম্মানের সাথে, সর্বোচ্চ মর্যাদার সাথে ভারত যদি তার কথাবার্তা কাজে কর্মে সাম্প্রতিক সময়, আমি অতীতে যাব না, অতীতে অনেকে অনেক কিছু বলতে পারে, সাম্প্রতিক সময়ে ভারত যদি তার কথাবার্তা কাজে আমার দেশের প্রাইম মিনিস্টারকে বিন্দুমাত্র অপমান করত, তাহলে কখনোই আমরা বলতাম না আমাদের প্রাইম মিনিস্টার ভারতে যাক। ভারত অত্যন্ত আগ্রহের সাথে, আন্তরিকতার সাথে, সর্বোচ্চ খোলা মনে আমাদের প্রাইম মিনিস্টারকে 2 দফা দাওয়াত করেছেন, একটি ব্যক্তিগত দাওয়াত আর একটি খুব সম্ভবত বিমস্টেক বা কোনো একটা প্রোগ্রামে, সেখানে বাংলাদেশ মেম্বার না, কিন্তু বাংলাদেশ অন্য একটি অর্গানাইজেশনের সভাপতি সেই হিসাবে ওখানে আসতে পারে। কিন্তু যদি একটু জানতে চাই যে প্রধানমন্ত্রীর এই মুহূর্তে ভারত সফরের গুরুত্বটা যদি আমরা বুঝতে চাই, কতটুকুন গুরুত্ব? ওই যে বললাম, আলাদিনের চেরাগ দিয়ে আপনি এখনই চাইলে দেশের সবকিছু সমাধান করতে পারবেন না, কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ক একটা সমাধানের পথে আছে, একটা সমাধানের সম্ভাবনা দেখা দিয়েছে। এই সম্ভাবনাটাকে আপনি এগিয়ে নেবেন না পিছিয়ে নেবেন, এটি হচ্ছে সামনের দিনে। এখন আপনি ভারতকে রিফিউজ করলে, স্বামীমাতা পাটোয়ারি একদিকে ভারত সম্পর্ক উন্নয়নের বার্তা দিচ্ছে, অধীর আগ্রহের কথা বলছে, কিন্তু বাংলাদেশের তরফ থেকে যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্ত মানতে কি ভারত রাজি আছে? আমি প্রশ্নটি রাখছি, বিস্তারিত আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াইসিএল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার স্বামীমাতা পাটোয়ারি, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, একদিকে ভারত সম্পর্ক উন্নয়নের বার্তা দিচ্ছে, অন্যদিকে বাংলাদেশের তরফ থেকে যে শর্তগুলো দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে, সেগুলো মানতে কি ভারত রাজি হবে? কিছুটা সাহসী পদক্ষেপ এটা বাংলাদেশের তরফ থেকে অবশ্যই, এবং অনেকেই প্রশংসা করছেন এটাকে। তো আমি মনে করি ব্যাপারটাকে খুব অবফাস্কেট করে ফেলেছে, আনক্লিয়ার করে ফেলেছেন। কিছুটা স্টাবননেসও আমরা দেখাচ্ছি, কিছুটা রিক্যালসিট্রেন্ট দেখাচ্ছি, যার ফলশ্রুতিতে আমরা জনগণ সাফার করতে পারে। কারণ ভারতের বাংলাদেশ নিয়ে আগ্রহের জায়গা একটাই, এখানে যেন কোনো ইসলামিক টেরোরিজম রাইজ না করে, কোনো আল্ট্রা ইসলামিজম যেন রাইজ না করে। এর বাইরে বৃহৎ ভারতে বাংলাদেশের 3000-4000 মাইলের বর্ডার আছে, এটাও তার কনসার্ন। সে তার বর্ডার মোটামুটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলেছে, কিন্তু বাংলাদেশের মেডিকেল ডিপেন্ডেন্সি ভারতের উপর আছে, বাংলাদেশের ফুড ডিপেন্ডেন্সি আছে, ফুড সিকিউরিটির একটা অংশ ভারতের উপর ডিপেন্ডেন্ট, ফুয়েল ডিপেন্ডেন্সি আছে, এবং আরও অনেক ব্যবসায়িক ডিপেন্ডেন্সি আছে। এটা ভাইস ভার্সা, একতরফা না, কিন্তু বাংলাদেশের ডিপেন্ডেন্সিটা ন্যাচারালি বেশি। তাই বলে আমি তো আবার সোভারেন্টিকে কার্টেল করব না, আমার ল্যান্ড দিব না। তাই ইস্যু হচ্ছে, ভারত কি বাংলাদেশের সোভারেন্টিতে ডিস্টার্ব করছে? ভারত কি কোনো ল্যান্ড নিয়েছে আমাদের? ইভেন শেখ হাসিনার আমলেও অনেক চুক্তি নিয়ে অনেক কোশ্চেন আছে। শেখ হাসিনা ভারতের সাথে যে কোশ্চেনেবল চুক্তি করেছে তা না, চায়নার সাথেও করেছে। চায়নার সাথে সোভারিন বন্ড দিয়ে চুক্তি করেছে, সোভারিন গ্যারান্টি, যদি আমরা লোন শোধ করতে না পারি আমরা হাম্মান্ডোটা হয়ে যাব, মানে আমাদের ল্যান্ড চায়না নিতে পারবে। তো আমি যেটা মনে করি, যেহেতু ভারত আমাদের কোনো ল্যান্ড দিকে তাকাচ্ছে না, এবং আমি ইন্টারনালি জানি আমাদের যতগুলো ল্যান্ড মাপামাপি হয়েছে, কোনোটাতে বাংলাদেশের কর্মকর্তারা 1 ইঞ্চি জায়গা ভারতকে ছাড় দেয়নি। সেইটা না করার কারণে অবশ্যই আরেকটা ভোট হয়েছে, যেটা আওয়ামী লীগ ছাড়া, এবং ভারত সেই সরকারকে পূর্ণ ওয়ার্মনেস দেখিয়েছে বর্তমান সরকারকে, এবং অভিনন্দন জানিয়েছে। ইভেন বর্তমান প্রাইম মিনিস্টার হওয়ার আগেই, যখন বেগম জিয়া মারা গিয়েছিলেন, তখন জয়শঙ্কর এসে ব্যক্তিগত চিঠি দিয়ে গেছেন উড বি প্রাইম মিনিস্টারকে, এবং প্রাইম মিনিস্টার হওয়ার পর অভিনন্দন জানিয়েছেন। আওয়ামী লীগের ভোটে নাই, কিন্তু নতুন সরকারকে ইন্ডিয়া অভিনন্দন জানালেন। অর্থাৎ ইন্ডিয়া খোলা মনে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে। এখন আপনি এই সম্পর্ক স্থাপন না করলে আপনার জনপ্রিয়তা বাড়বে, কিন্তু শঙ্কা বাড়বে, দেশে দুর্ভিক্ষর ছোট সংখ্যা থাকবে, কর্মসংস্থান হারাবে, ব্যবসা হবে না, ইনভেস্টমেন্ট হবে না, ভাইস ভার্সা ট্রেড কমে যাবে, ভারত আবার ভিসা বন্ধ করে দেবে। ভারতের তো আর বাংলাদেশে আসার খুব বেশি প্রয়োজন হবে না, কিন্তু বাংলাদেশের ভারতে যাওয়ার প্রয়োজন আছে। এটা আমি নিজেও ভিসা সেন্টারে গিয়ে দেখেছি, 5000-7000 লোক এভরিডে ভিসা নিচ্ছে, দাঁড়াচ্ছে, জমা দিচ্ছে। এই ডিপেন্ডেন্সিটা একেবারে বন্ধ করার সুযোগ কোনো পাশেই নাই। সেই ক্ষেত্রে, এবং আমি ভোটের পরে এখানে আজকে বলছি, একটা ইফতার মাহফিলে গিয়েছিলাম, ভারতের হাইকমিশন কর্তৃক যে ভোটের পরেই একটি ইফতার মাহফিল হয়েছিল মার্চ মাসে, ওখানে গিয়েছিলাম। ওটা হেরে গেছি, দাওয়াত দিল, আমরা গেলাম জাতীয় পার্টির তরফ থেকে। ট্রাস্ট মি, ওখানে গিয়ে আমি বিএনপির ক্যাবিনেটের শীর্ষ 10 জনের মধ্যে 8 জনকে দেখেছি, প্রায় ফুল ক্যাবিনেটই চলে গেছে। তার মানে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তো দুই তরফ থেকেই শুরু হয়েছিল। এখন সেটা বিএনপি আগিয়ে নেবে,
না সেটাকে অবস্ট্রাক্ট করবে, আর কোনটাই দেশের স্বার্থ, কোনটাই দেশের স্বার্থ আছে? দেশের স্বার্থ ভারতের সাথে শত্রুতা না বাড়ানোতেই আছে, এবং জিয়াউর রহমানও ভারত গিয়েছিলেন। হ্যাঁ, টাইমিংটা হতে পারে। আমি শেষ করে দিচ্ছি এক লাইনে, আর আলোচনার দরজা কখনো বন্ধ করে দেওয়া উচিত না। যে খোলা মনে আমন্ত্রণ ভারত জানিয়েছে, সেই আলোচনার মাধ্যমে দেশের স্বার্থ রক্ষা করে দেশের জন্য সুযোগ সুবিধা নিয়ে আসতে হবে। জি, ধন্যবাদ জানাচ্ছি রাজিকুজ্জামান রচ্ছি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, বর্তমান বাস্তবতায় বলা হয়ে থাকে যে ভূ রাজনীতির দাবার ছকে পরিণত হয়েছে বাংলাদেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের সাথে যদি আমরা ভারসাম্যপূর্ণ সম্পর্কের কথা বলি, সেটি নির্মাণ করা কতটা চ্যালেঞ্জিং? খুবই চ্যালেঞ্জিং। আর না, আমি মনে করি না আমরা দাবার ছকের গুটি হয়ে গেছি। বাংলাদেশের জনগণ যথেষ্ট স্বাধীনচেতা, তার সময় মতো সিদ্ধান্ত নিতে পারে এবং ভোটে তারা সঠিক সিদ্ধান্ত নেয়। 71 সালে ভারত আমাদের অকুণ্ঠ সহযোগিতা করেছিল। তখন ভারতের অর্থনীতি খুব দুর্বল ছিল, গ্লোবাল পলিসিতে আমেরিকা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, চায়না আমাদের সম্পূর্ণ বিরুদ্ধে ছিল, এন্টায়ার মুসলিম ওয়ার্ল্ড এক্সেপ্ট ইরাক বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। কিন্তু যদি একটু যুক্ত করি, এই মুহূর্তে যদি চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হয়, সেটি কি ভারতের অস্বস্তির কারণ হবে না? চীনের সাথে আমাদের সম্পর্ক অর্থনৈতিক হবে এবং সর্বোচ্চ পর্যায়ে অর্থনৈতিক হবে। চীনের সাথে আমাদের পলিটিক্যাল সম্পর্ক করার ঝুঁকি হচ্ছে কোনো একটা পর্যায়ে বাংলাদেশের ভূমি ভারতের বিরুদ্ধে সামরিকভাবে ব্যবহার হতে পারে। এটা ভারতীয়দের একটা প্রেডিকশন, অ্যাপ্রিহেনশন। এই অ্যাপ্রিহেনশনটাকে আপনি উড়িয়ে দিতে পারবেন না ভারতের যদি এই কনসার্নটা থাকে। আরেকটা সমস্যা আছে, চীনের সাথে সামরিক বা অন্যান্য সম্পর্ক আমাদের সবসময়ই ছিল, এখানে একটা ব্যালেন্স সবসময় রাখা হয়েছে, আমরা দেখেছি। কিন্তু আমেরিকাও তো এটাকে একটু অন্যভাবে দেখবে। 1962 সালের কিউবান মিসাইল ক্রাইসিস হওয়ার পরে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে হতে গিয়ে হয়নি। কি হয়েছে জানেন? প্রথমবারের মতো মস্কোর সাথে ওয়াশিংটনের একটা ডাইরেক্ট ফোন কল, একটা ডাইরেক্ট হটলাইন করা হয়েছে। যে কোনো ক্রাইসিস সারা পৃথিবীতে যেখানে হবে, রাশিয়ার প্রেসিডেন্ট আর আমেরিকান প্রেসিডেন্ট ফোন কলে কথা বলবেন, এবং এরপরে অনেকগুলো সংঘাত এড়ানো গেছে। তো যে মিটিংটি ভারত আহ্বান জানিয়েছে, এই মিটিং কিন্তু ডক্টর ইউনূস স্যার চেয়েছিলেন। ডক্টর ইউনূস স্যার বিক্রম মিস্ত্রি অর্থাৎ পররাষ্ট্র সচিবের সাথে বসেছিলেন, বিং প্রাইম মিনিস্টার পররাষ্ট্র সচিবের সাথে বসেছিলেন, এবং ফরেন অ্যাডভাইজার দাদেন তৌহিদ হোসেন সাহেব পরবর্তীতে বলেছেন যে অনেকবার উনি ভারতের সাথে কথা বলতে চেয়েছেন। ভারত কিন্তু একটা পর্যায়ে বলেছে নির্বাচিত সরকার ছাড়া তারা কথা বলবে না। সো এই ইনভাইটেশন যেটা রাষ্ট্রীয় সম্মান ক্যারি করছে, সেটি আমি মনে করি সরকারের জন্য অনেক সমস্যার সমাধানের একটা সুযোগ। ভারত বাংলাদেশ সম্পর্ক, পিএম টু পিএম সম্পর্ক, শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্যের সুযোগ তৈরি করে দিয়ে আসলে ভারতে আসলে অস্বস্তির জায়গাটা তৈরি করছে কিনা? শেখ হাসিনা একার উপর ভারত বাংলাদেশ সম্পর্ক নির্ভর করে না, করা উচিত না। সরকার নিজেই যদি শেখ হাসিনা করে এই সম্পর্কের প্যারামিটার নির্ধারণ করে, তাহলে সরকার আমি বলবো ভুল করছে। ভারত শেখ হাসিনাকে কথা বলতে দিয়েছে, রাষ্ট্রীয় মর্যাদা রাখবে, 7 স্টার হোটেল রাখবে, এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। সেটা নিয়ে সরকারের শঙ্কা থাকতে পারে, সরকারের অসন্তোষ থাকতে পারে, সেটার জন্য আপনি মিটিং বাদ করাটা আমি মনে করি একটা এক্সেসিভ রিয়াকশন। ভারতের সাথে আমাদের রিয়াকশন দেখানো যাবে না। আমার দেশের স্বার্থ, আমার ব্যবসা, আমার জনগণের স্বার্থ, আমার খাদ্য, আমার গ্লোবাল ফুটপ্রিন্ট, এটা দেখতে হবে। এর সাথে সংখ্যাজনক কিছু বিষয় আছে। মায়ানমার ইতিমধ্যে রোহিঙ্গাদের বাঙালি বলেছে। আল কায়দার ব্রাঞ্চ বাংলাদেশে হতে পারে, এটা বলেছে কে? ভারত না, ইউএন জাতিসংঘ কনসার্ন জানিয়েছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো আমি বলবো একটু এক্সেসিভ রিয়াকশন করে বলেছেন, এটা বিবেচনায় নিচ্ছেন না। এটা কিন্তু প্যান্ডোরার বক্স, যখন খুলবে তখন অনেক দিক থেকে আঘাত আসবে। সো এই জঙ্গিবাদ ইস্যু, এই মায়ানমার ইস্যু, আপনি বৃহৎ একটা প্রতিবেশীর সাথে ওয়ার্কেবল রিলেশন না থাকলে এই শত্রুগুলো হ্যান্ডেল করবেন কিভাবে? তো এক্ষেত্রে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী স্যাগাসিয়াস, শান্ত, ফ্লেগমেটিক, সার্বিক দিক বিবেচনা আপনি সিদ্ধান্ত গ্রহণের কথা বলছেন। করতে হবে। সস্তা জনপ্রিয়তা দিয়ে দেশ চালানো যায় না। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, প্রতিশ্রুতি বনাম বাস্তবায়ন বিবেচনায় সরকার কোথায় দাঁড়িয়ে? 6 মাস খুব অল্প সময়। এই 6 মাসের মধ্যে বিশাল কোনো প্রত্যাশা কোনো সরকারের কাছেই করা ঠিক না। বর্তমান সরকারের কাছে আরও ঠিক না, কারণ বর্তমান সরকার একটা ফেজের মধ্যে আসছে, যে 16 বছর টানা আওয়ামী লীগের ক্ষমতায় থাকা, তারপরে আন্দোলন হওয়া, সেই আন্দোলনের পরে আওয়ামী লীগের চলে যাওয়া, 3 দিন সরকারহীন দেশ থাকা, তারপরে সেখানে ইউনূস সরকার আসা, যারা খুব একটা ডেভেলপমেন্ট করতে পারেনি, অ্যান্ড দেন এই সরকারের আসা। এবং সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর অনেক দিন পর প্রথমবারের মতো দেশে আসা, ওনার নিজেরও মানুষ চিনতে, যোগ্যতা সম্পন্ন মানুষ বুঝতে, দেশের মানুষের পালস বুঝতে ওনাকেও সময় দিতে হবে। এই স্বল্প সময়ে খুব বেশি কিছু করার ছিল না। এই স্বল্প সময়ে কয়েকটা জিনিস করার ছিল। এক হচ্ছে কিছু প্রতিষ্ঠানকে সুন্দর করে তৈরি করা,
যেমন একটা ব্যাংক কমিশনের দাবি অনেক দিন থেকে ছিল, একটা ব্যাংক কমিশন হোক, এটা হতে পারতো। সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয়, এটা হতে পারতো। এটা খুব একটা ফাইন্যান্সের বিষয় না। জুডিশিয়ারির বরাদ্দ বাড়তে পারতো বাজেটে, এবারও বাড়েনি। জাজের সংখ্যা বাড়তে পারতো, প্রচুর জাজ দরকার আমাদের, এখনো প্রায় 10,000 জাজ প্রয়োজন, অ্যাটলিস্ট 3,000 জাজ ইমিডিয়েটলি প্রয়োজন, জাজের সংখ্যা বাড়তে পারতো। মানবাধিকার কমিশন হচ্ছে, এটা এভাবে না হয়ে আরো উন্নতভাবে হতে পারতো। সুপ্রিম কোর্টের জাজদের নিয়োগ, এই নিয়োগটা আমরা তো মনে করি অবশ্যই একটা বডি থাকা দরকার। যেভাবে এখন নিয়োগ হচ্ছে, ইটস কার্টা ব্লাঙ্কা অমনিবাস পাওয়ার অন দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট যাকে চায় প্র্যাকটিক্যালি সাংবিধানিক বেসিক নিয়মকানুন মেনে যাকে ইচ্ছা তাকে দিতে পারে। শুধু তাই না, যাকে ইচ্ছা তাকে অ্যাপিলেট ডিভিশনেও প্রমোট করতে পারে, যাকে ইচ্ছা তাকে চিফ জাস্টিসও করতে পারে। মানে বাকি লিমিটেশনগুলো থিওরিটিক্যাল, এবং এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট? কেয়ারটেকার গভর্নমেন্ট রিভাইভ করেছে, যদিও ফরমেশন এখনো ঠিক হয়নি। কেয়ারটেকার গভর্নমেন্টে আমি ব্যক্তিগতভাবে মনে করি কখনোই জুডিশিয়ারিকে ফরমেটে রাখা উচিত না, এই রিটায়ার্ড জাজদের। আর যদি রাখা হয় তাহলে কিন্তু এই জাজেস নিয়োগের উপরই ভবিষ্যতে কেয়ারটেকার গভর্নমেন্টে যিনি হেড হবেন এটা নির্ভর করবে। এই জিনিসগুলো কেন করা দরকার? আমাদের দেশের মূল সমস্যাই হচ্ছে এটা, যেই ক্ষমতায় আসে সে পরবর্তী ভোটটা নিয়ন্ত্রণের চেষ্টা করে। সেই জায়গায় একটা সীমাবদ্ধতা সরকার আনতে পারত, রাজনৈতিক সহাবস্থান করতে পারতো সরকার। কিছু চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ তো রাজনীতিবিদেরই থাকে। একটা পোস্ট রেভলিউশন লাস্ট্রেশন অ্যান্ড অপ্রোব্রিয়াম যে সিচুয়েশনটা ছিল সেটা কমেছে, কিন্তু নির্মূল হয়নি। আবার যারা সেই সময় লাস্ট্রেশন মপ করতো, অপ্রোব্রিয়াম ক্রিয়েট করেছিল, তারা যে নিরুৎসাহিত হয়ে গেছে এমনটা না, তারাও আবার গভর্নমেন্টের ফেইলিয়ারের অপেক্ষায় আছে। গভর্নমেন্ট তো বহুর্মুখী যন্ত্রণায় আছে। আওয়ামী লীগ জানান দিচ্ছে, যারা সরকারের এলাই ছিল, জামাত, এনসিপি বা অন্যরা, তারা এলাই থাকলেও সে পরিপূর্ণ এলাই আগের মতো নাই, তারাও সরকারের ব্যর্থতার প্রতীক্ষায় আছে। আর অসংখ্য মঞ্চ, ক্লাব, সমিতি, অনেক কিছু হয়েছে বিভিন্ন নামে, এবং যারা শুধুমাত্র একটি কাজে ব্যবহৃত হচ্ছে, খুব উগ্র ভাষা, উগ্র আচরণ, এবং সাধারণ রাজনীতিবিদদের যে খারাপ ভাষা ব্যবহার করতে পারে না, এই ছেলেপেলেদের দিয়ে সেই তীব্র খারাপ ভাষায় যাকে তাকে যাতা বলা হচ্ছে। এগুলো শুনে দেশকে চালানো তো খুব কঠিন কাজ। তো সেটা একটা রাজনৈতিক সমঝোতা হলে হয়তো বা হতো না। অনেকেই সন্দেহ করে যে এই রাজশাহী ইউনিভার্সিটিতে আম্মারের যে ভূমিকাটা, বা আরও অনেকের যে ভূমিকা, বা আমাদের নাসরুদ্দিন পাটোয়ারির যে ভূমিকা, এগুলোর জন্য অনেকে জামাতকে দায়ী করে। অনেকে বলে এরা জামাতেরই বি টিম, জামাত যেহেতু অফিসিয়াল অপোজিশনে আছে, বিএনপিকে সরাসরি সেভাবে গালি দিতে পারছে না, এদেরকে দিয়ে বাঁকা পথে গালি দিচ্ছে। তাতে রাজনীতির পরিবেশ নষ্ট হচ্ছে, তরুণদের ইমেজ খারাপ হচ্ছে। আরেকটা জিনিস বিএনপির কাছে চলে আসছিল ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি মেবি, যেহেতু আমি বেশি দিন রাজনীতি করি না, আমার দুজন অত্যন্ত বিচক্ষণ, নির্ভীক, আপসহীন, স্যাগাসিয়াস দুজন বক্তা এখানে আছেন, তারাও বলতে পারবেন। আমার জন্মের পর থেকে আমি ভারতকে বিএনপির সাথে বন্ধুত্ব করার ব্যাপারে এত আগ্রহী দেখিনি।